বন্ধুরা, গত পর্বে শিলিগুড়ি থেকে মিরিক, সুখিয়াপোখরি ও মানেভাঞ্জান হয়ে আমাদের রঙ্গিত মাজুয়াতে পৌঁছানোর গল্প তুলে ধরেছি। আজ বলবো রঙ্গিত মাজুয়ায় আমাদের হোমস্টে ও তার আশপাশের কিছু সাইট সিইং এর গল্প। হোমস্টের নাম কুইন্সল্যান্ড হোমস্টে। হোমস্টের একপাশে থাকা কয়েকটা সিঁড়ি বেয়ে লম্বা করিডোর পার হয়ে পৌঁছলাম আমাদের রুমে। দুটো বড় বড় খাট, চেয়ার, ড্রেসিং টেবিল, টি টেবিল সহযোগে দারুণ ব্যবস্থাপনা। এখানকার ঠান্ডার কথা মাথায় রেখে একাধিক কম্বলের ব্যবস্থাও রয়েছে। রুমে খাওয়ার জন্য গরম জলও দেওয়া হয়। এই রুমের সবচেয়ে বড় আকর্ষণ বড় বড় দুটো জানলা, যেখান থেকে দূর পাহাড়ের ছোট ছোট বাড়ি ও অসংখ্য জনপদের উপস্থিতি চোখে পড়ে। বিছানার পাশেই রয়েছে আরো একটি বড় জানলা। এই রুমের সাথেই রয়েছে একটি অ্যাটাচড বারান্দা, যেখানে বসে পাহাড় দেখতে দেখতে সারাদিন অলসভাবে কাটিয়ে দেওয়া যায়। আমাদের রুমে প্রবেশের মেন দরজার পাশেই রয়েছে বাথরুম, বেসিন, গিজার ও আয়না সহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাপনা। আমাদের রুমের অপর পাশেই রয়েছে গেস্টদের জন্য আরো একটি রুম। এখানেও দুটো বড় বড় খাট সহ প্রায় একই রকম সব উপকরণ। অ্যাটাচড বারান্দা না থাকলেও এখানেও দুটো বড় বড় জানলা থেকে বাইরের প্রকৃতির খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই রুমের ঠিক উল্টো দিকে করিডোরের অপর পাশে রয়েছে এই রুমের অতিথিদের জন্য বাথরুম। হোমস্টের খাওয়া দাওয়া বেশ ঘরোয়া। মেনু হিসাবে লাঞ্চ ও ডিনারের ক্ষেত্রে সাদা ভাত, লোকাল ডাল, রাই শাক, স্কোয়াশ, মেথি শাক, পাঁপড় ভাজা, ডিমের অমলেট এবং চিকেনই প্রাধান্য পায়। সাথে থাকে স্যালাড। খাবারে তেলের পরিমাণ কম থাকায় শরীর খারাপের সম্ভাবনাও কম। কেউ চাইলে ডিনারে রুটি খেতে পারেন, তবে লাঞ্চে ভাত ছাড়া অন্য কিছু দেওয়া হয় না। লাঞ্চ বা ডিনারের সাথে খাবার জন্যে গরম জলও দেওয়া হয়। আর সকাল সন্ধে গরম ধোঁয়া ওঠা চা এখানকার নিত্য সঙ্গী। ব্রেকফাস্টে আমাদেরকে আলুর পরোটা, তিলের আচার, সস ও ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল। এছাড়াও ব্রেকফাস্টে লুচি সবজি বা রুটি সবজির ব্যবস্থা আছে। এখানকার সন্ধেগুলোকে আরো মনোরম করে তুলত গরম চায়ের সাথে পেঁয়াজি। মেঘ কুয়াশার প্রকোপের মধ্যেও সন্ধেগুলো কম রোমাঞ্চকর ছিল না। হোমস্টের বারান্দায় বসে দূর পাহাড়ের
মিটমিটে আলোগুলো দেখতে অসাধারণ লাগত। দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্ট করে রাজীবজির সাথে আমরা বেরিয়ে পড়লাম হোমস্টের আশেপাশে ঘুরতে এবং হাইকিং করতে। রাজীবজির ছোট্ট কুকুরটা আমাদের সঙ্গ ছাড়ল না। জঙ্গল গাছপালার মধ্যে দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে এগোতে থাকলাম। প্রথম দিকে কিছুটা ঢালাই রাস্তা থাকার ফলে পথ চলতে খুব একটা অসুবিধা হয়নি। হাঁটতে হাঁটতে এসে পড়লাম গ্রামের অন্যতম দ্রষ্টব্য ট্র্যাডিশনাল লেপচা হাউসের সামনে। সম্পূর্ণ বিনা পেরেকে তৈরি এই ট্র্যাডিশনাল লেপচা হাউসকে লেপচা ভাষায় কাদেন মুলিও বলা হয়। এটি তৈরির ক্ষেত্রে জাপানিজ লক ব্যবহার করা হয়েছে। এই লেপচা হাউসে সর্বমোট 6টি পিলার আছে, যা 6টি গোটা গাছ কেটে লাগানো হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে উইংস অ্যান্ড মাইলস গাছ কাটার সম্পূর্ণ বিপক্ষে। এখানে এই ঘরটি কিভাবে তৈরি হয়েছে সেই প্রসঙ্গেই এই কথাটি বলা হলো। এরপর আমরা রাজীবজির সাথে এই লেপচা হাউসের মধ্যে প্রবেশ করলাম। ঘরের ফাউন্ডেশন জমির উপরে অর্থাৎ পাথরের উপরে তৈরি করা হয়েছে। সুতরাং একরকম বলা যেতে পারে যে এই গোটা লেপচা হাউসটি পাথরের উপর বসানো। ঘরটি তৈরিতে বাঁশ, মাটি ও গোবর ব্যবহার করা হয়েছে। গোবরের সাথে মাটি মিশিয়ে ঘরের দেওয়াল প্লাস্টার করার ফলে বাইরের বৃষ্টি বা রোদ কোনোটাই ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। আর ঘরের ছাউনি হিসাবে খড় ব্যবহার করায় শীতকালে ঠান্ডাও বেশ কম লাগে। ঘরের লম্বা বারান্দা থেকে দূর পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যায়। লেপচা হাউসের প্রবেশ পথে চোখে পড়ল পাহাড়ের একরকম ঔষধি গাছের, যার নাম পাখানি বেত। পরবর্তী পর্বে রঙ্গিত মাজুয়ায় দুর্গম পাহাড়ি পথে হাইকিং এবং সোয়াজিখোলা নদীর চারপাশে ভ্রমণের চমৎকার অভিজ্ঞতা নিয়ে আবার ফিরে আসছি।